সকালবেলা উঠে খবরের কাগজ আর চায়ের পেয়ালা নিয়ে সবে একটু আরাম কেদারায় পাটা এলিয়ে দিয়েছি, অমনি ক্রিং ক্রিং করে টেলিফোন বেজে উঠল। সাত তাড়াতাড়ি আবার কে ফোন করলো রে বাবা? আজ তো আমি রোগী দেখি না, কোনো ডাক্তারই দেখেন না। সপ্তাহে অন্তত একটা দিন ছুটি না নিলে কি করে চলে? একটু বিরক্ত হই টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম। ওধার থেকে আওয়াজ এলো, আমি সুজিত বলছি, ডক্টর তলাপাট্টের নার্সিং হোম থেকে। কাল রাতে আমার স্ত্রীকে এখানে ভর্তি করে দিয়েছিলাম। হ্যাঁ, তুই যা আন্দাজ করেছিলি তাই, যমজ দুটি ছেলে। পারলে বিকেলের দিকে একবার ঘুরে যাস এখান থেকে। সুজিত আমার ছেলেবেলার বন্ধু, কাজেই না গিয়ে উপায় নেই। অবশ্য ডক্টর তলাপাত্র পয়লা নম্বরের ডাক্তার, নামডাক খুবই, কিন্তু মাঝে মাঝে ওর চালচলনে এমন একটা খেয়ালিপোনা দেখা যায় যে লোকে ওর নাম দিয়েছে পাগলা ডাক্তার। বয়স হয়েছে, অভিজ্ঞতাও কম হয়নি, তা সত্ত্বেও ওর পাগলামি ভাবটা যেন ইদানিং আরও বাড়ছে। সুধীর যখন পরামর্শ চাইছিল তখন ওর নামটাই আগে মনে এসেছিল। তবে সাবধান করে দিয়েছিলাম, ডাক্তার খুবই ভালো, নির্ভুল চিকিৎসা, কিন্তু মাঝে মাঝে ওই কেমন একটু, কথাটা আর শেষ করা হয়নি। বিকেলে নার্সিংহোমে গিয়ে দেখি সুজিতের স্ত্রী পাশ ফিরে শুয়ে আছেন। পাশে একটা কোটের মধ্যে একজোড়া যমজ শিশু সুরসুরি দিয়ে ঘুমোচ্ছে। কপালে লাল রং দিয়ে 1 এবং 2 লেখা, অর্থাৎ কোনটি 1 নম্বরের বাচ্চা আর কোনটি 2 নম্বরের, তা যাতে চিনতে গোলমাল না হয়ে যায় সেজন্য ওদের ওইভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। ভালো করে দেখবার জন্য একটু কাছেই এগিয়ে গেলাম আমি। দেখি 2 নম্বর মার্কা ছেলেটির মাথায় একটা 8-60 হেলমেট পরানো। সুজিত পাশেই একটা চেয়ারে বসে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। অবশ্য আমি ঘরে ঢুকতেই সে উঠে দাঁড়ালো, এগিয়ে এলো আমার কাছে। ঠিক সেই সময় ঘরে ঢুকলো নার্স। আমার কথাটা সে শুনতে পেয়েছিল, জবাব দিল সেই। বলল ওই মাথাটা সম্পূর্ণ পুষ্ট হয়নি, এখনো নরম রয়েছে, তাই ডক্টর তলাপাত্র একটা লোয়ার হেলমেট পরিয়ে দিয়েছেন যাতে চোট টোট না লাগে। কিন্তু এত ছোট হেলমেট কোথায় পেলেন? উনি কোত্থেকে খুঁজে পেতে আগে জোগাড় করে রেখেছিলেন। ওর স্টক তো বড় কম নয়, আর জানেনই তো কখন কি খেয়াল হয়। খুব সাবধানী মানুষ তো। দুটি বাচ্চাই বেশ আরামে ঘুমোচ্ছে। হেলমেট পরেও 2 নম্বর বাচ্চাটি খুব যে একটা অস্বস্তি বোধ করছে এমন মনে হলো না। কেমন দেখলি? সুজিত প্রশ্ন করল। সুজিতের স্ত্রীও পাশ ফিরে তাকালেন। আমাকে দেখে উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, ও ডক্টর রায় এসেছেন? আচ্ছা, ওর মাথাটা নাকি এখনো নরম তুলতুলে রয়েছে, কি হবে, ভালো হবে তো? হেসে বললাম, কেন হবে না, এরকম তো কত কেস রয়েছে, পরে আবার সব ঠিক হয়ে গেছে, আপনি ভাববেন না। কেস কথাটা আপনি মুখ দিয়ে বেরিয়ে এলো, কেননা ডাক্তারদের ভাষায় রোগীরা বেশিরভাগ সময় এক একটি কেস ছাড়া আর কিছু নয়। সুজিতের যমজ ছেলে যথাসময়ে বহাল তবিয়তে নার্সিংহোম থেকে বাড়ি চলে এলো। 2 নম্বরের সেই হেলমেট মাথায় দিয়েই ডক্টর তলাপাত্র বলে দিয়েছেন হেলমেট যেন কোনো সময় খোলা না হয়। ওর ওপরে ফুটো আছে, তাই দিয়েই মাথা টাথা ধোয়ানো, স্নান করা কিছুই আটকাবে না। কিন্তু খবরদার, হেলমেটটি স্থানচ্যুত হলে সমূহ বিপদের কারণ হতে পারে। বেশ কিছুদিন দরকার হলে বেশ কয়েক বছর ওইভাবে ওটাকে মাথায় আটকে রাখতে হবে, যতদিন না মাথার হাড় শক্ত হয়ে আর 5 জন মানুষের মতো হচ্ছে। ডক্টর তলাপাত্রের নির্দেশ মানতেই হবে। তিনি নিজেই যখন দায়িত্ব নিয়েছেন, এবং ওর মতো উঁচু দরের ডাক্তার শহরে খুব বেশি নেই। ইতিমধ্যে আমি একটা ফেলোশিপ পেয়ে চলে এলাম সুদূর ইংল্যান্ডে।
বছর 5 ওখানে কাটিয়ে একটা বড় ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম, কিন্তু কলকাতায় নয়, দিল্লির একটা বড় মেডিকেল রিসার্চ সেন্টারে কাজ করবার জন্য ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই ইংল্যান্ড থেকে সোজা সেখানেই এসে কাজে যোগ দিলাম। দেখতে দেখতে আরও 7-8 বছর কেটে গেল। ইতিমধ্যে 2 মাত্র কলকাতায় গিয়েছিলাম, তাও খুব অল্প সময়ের জন্য। সকালের প্লেনে রওনা হয়ে দুপুরটা কলকাতায় কাটিয়ে আবার সন্ধ্যের প্লেন ধরে দিল্লিতে ফিরে এসেছি। বন্ধুবান্ধব কারো সঙ্গে দেখা করার সুযোগ হয়নি, না সুজিতের সঙ্গেও না। কিন্তু মনটা পড়ে আছে কলকাতায়। চেনাশোনা কত লোকের সঙ্গে দেখা হয় না কতদিন, কিন্তু ফুরসত কোথায়। শেষ পর্যন্ত একটা সুযোগ জুটে গেল। কলকাতায় একটা অল ইন্ডিয়া মেডিকেল কনফারেন্স বসছে, 4 দিন ধরে হবে। আমাকেও পেপার পড়তে হবে। ভাবলাম ওই সঙ্গে আরও 3 ছুটি নিয়ে সপ্তাহখানেক অন্তত কলকাতায় কাটিয়ে আসা যাবে। কনফারেন্স হয়ে গেল, এখন 3 দিন পুরোপুরি বিশ্রাম। তাই প্রথমেই চলে এলাম সুজিতের বাড়ি। প্রথমেই সুজিতের স্ত্রীর সঙ্গে দেখা, জিজ্ঞেস করলাম সুজিত কোথায় আর ছেলেরা কেমন আছে ওরা। সুজিতের স্ত্রী আমাকে দেখে প্রথমটা চমকে উঠেছিলেন। প্রথম বিস্ময়টা কাটাতে বললেন, ওমা আপনি, কতদিন পরে। উনি ওই ঘরে আছেন, ছেলেরা খেলতে গেছে, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। সুজিতকে বললাম, তোর চাইতে তোর ছেলেদের দেখতে আগ্রহ হচ্ছে বেশি, ওরা কখন আসবে। সেই 2 নম্বর হেলমেট পরা ছেলেটি বেশ ভালো আছে তো, মাথা এতদিনে ঠিক হয়ে গেছে নিশ্চয়ই। সুজিত বলল, আর বলিস কেন, ডক্টর তলাপাত তো কি সহজে হেলমেট খুলতে দেন। পুরো 5টি বছর ছেলেটা ওই রকম একই আঁটোসাট হেলমেট পরে কাটিয়েছে। অবশ্য তারপর ওটা খুলে দিয়েছেন ডক্টর তলাপাত তো নিজেই। এখন নাকি মাথার খুলি শক্ত স্বাভাবিক হয়ে গেছে। নিজের চোখেই দেখিস, ওরা এখনই মাঠ থেকে ফিরবে। আর প্রায় বলতে বলতেই 2টি বছর 12-13 বয়সের ছেলে এসে ঘরে ঢুকলো। অবিকল একই রকম মুখ, একরকম চেহারা। না, ঠিক বলা হলো না, একজনের মাথার ওপরের দিকটা কেমন যেন তোবড়ানো, যেন কেউ টিপে ছোট করে দিয়েছে, কিন্তু শরীরটা বেশ গাঁট্টা ঘোট্টা। অন্য ছেলেটি অত হৃষ্টপুষ্ট না হলেও তার চেহারার অনেকটা স্বাভাবিক। চেহারা দেখেই আমি বুঝতে পারলাম কোনটা 1 নম্বরই আর কোনটি 2 নম্বরই। সুজিত ওদের ডেকে বলল, এই এদিকে আয়, প্রণাম কর, আমার ছেলেবেলার বন্ধু ডাক্তার রেবন্ত রায়। 1 নম্বরই এসে আগে প্রণাম করল, তার দেখা দেখি 2 নম্বরীও। কাছে টেনে নিয়ে বললাম, থাক থাক, কি নাম তোমাদের। 1 নম্বরই বলল, আমার নাম অশোক। আর তোমার? 2 নম্বরই কিন্তু চট করে জবাব দিতে পারল না, কেমন যেন ভাববার চেষ্টা করতে লাগলো। অশোক বলল, ওর বড্ড ভুলো মন, কিছু মনে রাখতে পারে না, নিজের নামও সময় সময় ভুলে যায়, অনেক ভেবে তখন হয়তো মনে পড়ে। ওর নাম বিতোষক। বিতোষক ঘাড় নাড়ল, তার হাতে একটা হকি স্টিক। এতক্ষণ ভালো করে লক্ষ্য করিনি, দেখে বললাম, বাহ, তুমি তো একজন মস্ত খেলোয়াড় মনে হচ্ছে। বিতোষক এবার হাসতে লাগলো। ওদের দিকে আরো কয়েক নজর তাকিয়ে বললাম, যাও জামা কাপড় বদলে এসো। ওরা চলে গেল। সুজিত আমার দিকে তাকিয়ে বলল, অশোককে নিয়ে তো কোনো ভাবনা নেই, ভাবনাটা বিতোষককে নিয়ে। স্বাস্থ্য চমৎকার, খেলাধুলায় ওর সঙ্গে কেউ পারে না, স্পোর্টসে ফার্স্ট হয়, বড় বড় পুকুরে সাঁতরে এপার ওপার করতে ওর জুড়ি নেই, কিন্তু বুদ্ধি শুদ্ধি তার সঙ্গে তাল রেখে চলতে পারছে না। স্মৃতিশক্তি ভীষণ রকম কম, লেখাপড়ায়ও এগোচ্ছে না। অশোক তো এরই মধ্যে ওর চেয়ে 3 ক্লাস উপরে পড়ছে, কিন্তু জড়বুদ্ধি তো হয়নি। না না, ঠিক জড়বুদ্ধি বলা চলে না, তবে অন্য সব ব্যাপারে যেমন তুখোড়, যেখানে মাথা খাটাতে হবে সেখানে একেবারে উল্টো। কথাবার্তা সবই বোঝে,
তবে অসংলগ্ন কথাবার্তাও যে মাঝে মাঝে বলে না তা নয়। ওকে নিয়ে তাই আমাদের বড্ড ভাবনা। ডক্টর তলাপাত্র কি বলেন? তিনি তো খুবই খুশি মনে, প্রায় আসেন, নিজের থেকেই দু ছেলের সঙ্গে গল্পগুজব করেন, বিশেষ করে বিতোষকের সঙ্গে। আবার মাঝে মাঝে ডায়েরি খুলে কী সব নোটও করে নেন। একবার আমার স্ত্রী কৌতূহলী হয়ে জানতে চেয়েছিলেন কিসের নোট। তা ডাক্তার তলাপাত্র ও কিছু না বলে তাড়াতাড়ি কথাটা চাপা দিয়ে অন্য কথা পড়লেন। সেদিনকার মতো উঠে এলাম, কিন্তু মনের মধ্যেও কেমন একটা খটকা রয়ে গেল। দিল্লিতে আমার মেডিকেল রিসার্চ সেন্টারে বেশ ভালো একটা লাইব্রেরি আছে। চিকিৎসা বিজ্ঞানের নানা শাখার আধুনিকতম বই প্রায় সবই এখানে রাখা হয়। লাইব্রেরিয়ানকে বললাম, ব্রেন অর্থাৎ মস্তিষ্ক সম্পর্কে কিছু নতুন বই এসে থাকলে একটু দেখাবেন আমাকে। পেশায় ডাক্তার, কাজেই মস্তিষ্ক, সোজা বাংলায় যাকে আমরা বলি মগজ, তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আগেই ছিল। এই বইগুলি পড়ে তার আরও অনেক খুঁটিনাটি কথা জানতে পারলাম। আমাদের এখানে ডক্টর বেঙ্কট সুব্রমণিয়াম ব্রেন স্পেশালিস্ট হিসাবে পরিচিত, তার সঙ্গেও একটু আলোচনা করা গেল। তাহলে ডক্টর তলাপাত্র, না, এও অসম্ভব। বছরখানেক পরে আবার একবার কলকাতায় ফিরবার সুযোগ জুটল। এবার ঠিক কনফারেন্স নয়, একটা আলোচনা চক্র, যাকে বলা যায় সেমিনার বা সিম্পোসিয়াম। আমি চেষ্টা চরিত্র করে এটার ব্যবস্থা করেছিলাম, আর আলোচনার বিষয়ও ঠিক করে নিয়েছিলাম হিউম্যান ব্রেন, অর্থাৎ মানুষের মগজ। ডক্টর তলাপাত্রকেই সভা পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হলো। কলকাতা এসেই কিন্তু আমি প্রথম ছুটলাম সুজিতদের বাড়ি। গেটের কাছেই অশোক আর বিতোষক দুজনের সঙ্গেই দেখা। এই এক বছরে ওরা আরও খানিকটা লম্বা হয়ে গেছে। অশোক আমাকে দেখেই চিনল, আরে রেবন্ত কাকা, কবে এলেন? বিতোষক কিন্তু হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমাকে ও যে এর আগে কোনোদিন দেখেছে এমন মনে হলো না। কি গো, চিনতে পারলে না? হেসে বিতোষকের দিকে তাকিয়ে বললাম। বিতোষক কেমন আমতা আমতা করতে লাগলো, কিন্তু ওই পর্যন্তই। অশোককে বললাম, চলো তোমার বাবার সঙ্গে দেখা করে আসি। সুজিতকে আমার বিশ্বাসের কথা বললাম, কেমন করে এ ধারণা এসেছে তাও বললাম। যদি সত্যি হয় তাহলে তোর আর তোর স্ত্রীর সাক্ষ্য দরকার হতে পারে। সুজিত বিমূঢ়ের মতো তাকিয়ে রইল। আলোচনা চক্র যথাসময়ে শুরু হলো। ডক্টর তলাপাত্র সমেত আরও অনেকে এসে হাজির হয়েছেন। মস্তিষ্ক সম্বন্ধে আধুনিকতম গবেষণা নিয়ে আলোচনা চলতে লাগলো। আমি হঠাৎ উঠে বললাম, আমরা তো সবাই জানি মগজ বা ব্রেনই মানবদের সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে ক্ষমতাপন্ন যন্ত্র, যার জন্য মানুষ মানুষই হয়েছে, জানোয়ার হয়নি। অর্থাৎ আমি বলতে চাই, প্রাণী জগতের বিবর্তনের সবচেয়ে শেষ ধাপে এসেছে প্রাইমেটিসরা, আর প্রাইমেটিসদের শেষ ধাপে জীবী হচ্ছে মানুষ, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশীল জীব। কেন এমনটা হলো? এর একটি উত্তর মানুষের মগজ বা ব্রেন। মাছ থেকে শুরু করে উভচর সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের মগজ পরীক্ষা করলেই দেখা যাবে এ জিনিস কেমন ধাপে ধাপে একটু একটু করে সুশৃঙ্খলভাবে গড়ে উঠেছে। অত বড় একটা ডাইনোসর শরীরের তুলনায় মগজে কতটুকু জায়গা জুড়ে থাকত? কিছুই না। এর তুলনায় যে কোনো স্তন্যপায়ী জীবের মগজ শরীরের তুলনায় বেশ বড়। বানরের বেলায় তা আরও সুস্পষ্ট হয়ে উঠেছে এবং শেষ ধাপে মানুষ এসে তা পূর্ণ রূপ পেয়েছে, তাই না? এসব নেহাতি প্রাথমিক তথ্য ডাক্তারদের এই সভায় বলা শোভা পায় না, তবু বলছি, কারণ আমরা দেখেছি কি জটিল একটা যন্ত্র বিধাতা আমাদের মাথার মধ্যে পুরে দিয়েছেন।
এর প্রতিটি অংশ এক একটা বিভিন্ন কাজের দায়িত্ব নিয়েছে এবং অসংখ্য স্নায়ুর সাহায্যে তা হাসিল করে যাচ্ছে। এর কোনো অংশ চালাচ্ছে আমাদের বাকশক্তি, কোনো অংশ দৃষ্টিশক্তি, কোনোটা দেহ চালানোর, কোনোটা স্বাদ গ্রহণের। আমাদের হর্ষ, বিবাদ, শুভবুদ্ধি, ঘৃণা, স্মৃতিশক্তি সবই নিয়ন্ত্রণ করছে এর এক একটা অংশ, তাই না? এখন মনে করুন, আমরা যদি এর কোনো অংশকে ইচ্ছাকৃতভাবে কাজ করতে না দিই, তাহলে সেই অংশটি আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কথাটার উপর জোর দিয়ে এই কথা বলছি আমি। ডক্টর তলাপাত্র, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত? ডক্টর তলাপাত্র কোনো উত্তর দিলেন না। বিমূঢ়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি আবার বলতে শুরু করলাম, বন্ধুগণ, আমাদের মধ্যে আজ ডক্টর তলাপাত্রের মতো প্রবীণ চিকিৎসক উপস্থিত আছেন। মস্তিষ্ক বিজ্ঞান সম্বন্ধে তিনিও একজন বিশেষজ্ঞ বলে পরিচিত, কিন্তু তিনি আমার কথার কোনো জবাব দিচ্ছেন না কেন? আমার রকম সকম দেখে সবার অন্যান্য সদস্যরা সবাই তখন বেশ উসখুস করছেন, বুঝতে পারছিলাম। আমি প্রশ্নটির পুনরুক্তি করতে যেতেই হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে বলেন, ডক্টর রায়, হেয়ালি না রেখে সোজাসুজি বলুন, আপনি কি বলতে চান? তবে শুনুন একটি ঘটনার কথা। আজ থেকে 13-14 বছর আগে ঘটলেও তার জের এখনো চলছে, চলবেও বহুদিন ধরে। এই বলে আমি ডক্টর তলাপাত্রের নার্সিংহোমে অশোক আর বিতোষকের জন্মের কথা বললাম। তারপর যমজদের উপর পরীক্ষা করবার জন্য ডক্টর তলাপাত্র একজনের মাথায় লোহার আঁটো-সাঁটো হেলমেট পরিয়ে কিভাবে 5 বছর তার মাথার খুলিকে বাড়তে দেননি সে কাহিনীও বললাম, এবং তার ফলে কি দাঁড়িয়েছে তাও জানালাম। ডক্টর তলাপাত্রর দিকে চেয়ে বললাম, সত্যি কিনা আপনি বলুন, জন্মমাত্র মাথায় হেলমেট পরিয়ে মাথার খুলি আর সেই সঙ্গে তার মগজ যাতে স্বাভাবিকভাবে বাড়তে না পারে সেই পরীক্ষা আপনি করেছিলেন কিনা? সত্যি করে বলুন। আর তার ফলে কি হয়েছে? সেই নিষ্পাপ শিশুর মস্তিষ্কের কতগুলি অংশ ঠিকমতো গড়ে উঠতে না পেরে আজ প্রায় অকেজো হয়ে পড়েছে। ছেলেটির স্মৃতিশক্তি বলে কিছুই প্রায় নেই, কেননা মগজের যে অংশে ওই স্মৃতিশক্তি পরিচালনা করে তা একদম নষ্ট করে দেয়া হয়েছে, আর তার বদলে কিছু বাড়তি শক্তি চলে এসেছে মগজের অন্য অংশে, বিশেষ করে যে অংশে মানুষের দেহ চালানোর দায়িত্ব নিয়েছে। ছেলেটির শারীরিক শক্তি তাই বেড়ে গেছে, খেলাধুলা, স্পোর্টস, সাঁতার এসব দিকে সে চৌকস হয়ে উঠেছে। কিন্তু হলে কি হবে? মানুষের যা প্রধান সম্পদ বুদ্ধিবৃত্তি, তা থেকেই তাকে বঞ্চিত করা হয়েছে। বলুন ডক্টর তলাপাত্র, আপনি ঠিক বলছি কিনা? সভা তখন নিশ্চুপ হয়ে গেছে। একটা ছুঁচ পড়লে হয়তো তার আওয়াজও শোনা যাবে। ডক্টর তলাপাত্র মাথা নিচু করে বসে আছেন। যমজ ছেলেদের একটিকে বেছে নেবার পেছনেই সমস্ত রহস্য ধরা পড়ে গেছে। পাশাপাশি একই বাড়ির 2 যমজ ভাইয়ের মস্তিষ্কের এই পরিবর্তন কিভাবে চলছে মিলিয়ে দেখবার জন্য এর চেয়ে সহজ ক্ষেত্র তো আর হতে পারে না। তাই ডক্টর তলাপাত্র অসম্ভব ভিডিও যাকে কল দিয়ে সহজে নাগাল পাওয়া যায় না, তিনি আপনা থেকে ওই শিশু দুটির বাড়ি গিয়ে হাজির হতেন, তাদের সাথে গল্প করার ছলে পরীক্ষা চালাতেন, আর তার ফলাফল ডায়েরিতে নোট করে নিতেন। ঠিক কিনা ডক্টর তলাপাত্র? আপনিই বলুন, চুপ করে থাকলে চলবে না। আমি বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম, তৎপর হয়ে উঠেছিলাম গোয়েন্দার মতো। একটু পরে অনেকেই সমস্বরে বলে উঠলেন, ডক্টর তলাপাত্র এখানে উপস্থিত রয়েছেন, তার কাছে আমরা কিছু শুনতে চাই। ডক্টর তলাপাত্র ইতস্তত করে এবার উঠে পড়লেন। ধীরে অথচ গম্ভীর গলায় বললেন, হ্যাঁ ডাক্তার রায়, যা বলেছেন তা সত্যি, কিন্তু আমি এ কাজ করেছি বিজ্ঞানের সাধনা হিসাবে। জীবজন্তু নিয়ে তো হরদম আমরা এক্সপেরিমেন্ট করি, মানুষের বেলায় তো করলে হয়তো আইনের চোখে আমি অপরাধী হব, কিন্তু বিজ্ঞানের চোখে নয়। পৃথিবীর জ্ঞান ভাণ্ডারকে আরও বাড়িয়ে যাওয়াই আমাদের বিজ্ঞানীদের কাজ।
ছোট ব্যক্তিগত সুখ দুঃখের হিসেব করলে এ সাধনার সিদ্ধিলাভ করা যায় না। আমি দুঃখিত। বলতে বলতে তার স্বর রুদ্ধ হয়ে এলো। টলতে টলতে তিনি চেয়ারের উপর হুমড়ি খেয়ে পড়লেন। সেদিনকার আলোচনা চক্র সেখানেই শেষ হলো। পরদিনই আমাকে দিল্লি চলে আসতে হলো। শিগগিরই ডক্টর তলাপাত্রের বিচার হবে। বিচার হবে বিজ্ঞানী সাধনায় বড় নাকি মানবিকতা। বিচারকের রায়ের জন্যে অপেক্ষা করে আছি। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।